কেন মা, আমি কি তোমার এতই খারাপ ছেলে? এই আঘাত আমি কোনোদিন ভুলবো না মা, কোনোদিন না। লেখাটা পড়ার পর নোরার মনে প্রশ্ন জাগছে, তিথিকে অনিকের গার্লফ্রেন্ড? না, সেটা সম্ভব না। তাহলে অনিক তার সম্পর্কে এভাবে লিখতো না। পৃষ্ঠা বদলাতেই নোরা আরেকটা অধ্যায় পেয়ে গেল। প্রথমে খুব যত্ন করে লেখা, প্রিয়তোষ। নোরার পড়তে ভয় লাগছে। অন্য একটা মেয়েকে নিয়ে অনিকের প্রেম বাক্য সে মেনে নিতে পারবে না। তবুও সাহস করে পড়তে শুরু করলো। তাকে আমি দেখেছিলাম 16ই জানুয়ারি 2020, আজ থেকে প্রায় 4 বছর আগে। কিছু কিছু অনুভূতি এমনও হয় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার মতো। সেদিনের পর থেকে গোটা 4 বছর ধরেই জ্বলছি আমি। ওই রূপের আগুনে জ্বলে পুড়ে খাক হচ্ছি। বেশিরভাগ মানুষই হয়তো প্রেয়সীর দীঘল কালো চুলের মায়ায় আকৃষ্ট হয়, প্রেমে পড়ে কাজল কালো চোখের নজরকাড়া দৃষ্টিতে। কিন্তু আমার ব্যাপারটা অন্য। আমি প্রেমে পড়েছিলাম তার লালচে চুলের। মোটা মোটা কোকড়ানো লাল চুলগুলোর উথাল পাতাল দৃশ্য আমার হৃদয় কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট। তার ফোলা ফোলা চোখের অবাক করা চাহনি আমার মনে অজস্র অনুভূতির জন্ম দিয়েছিল। সেদিন এক মুহূর্তের জন্য আমি সহ আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। আমি মাতাল হয়েছিলাম সেই অদ্ভুত মাদকময় সৌন্দর্যের নেশায়। জীবনের প্রথমবারের মতো ভালোবাসা নামক উপলব্ধিটার সাথে পরিচিত হয়ে নিজেকে ছন্নছাড়া মনে হচ্ছিল আমার। মনে হচ্ছিল এই বুঝি আমি শেষ, আমি আর আমিতে নেই। আমার হৃদয় জুড়ে তখন অচেনা এক নারীর রাজত্ব। সেই অপরিচিতার সাথে আমার প্রথম দেখা হয়েছিল হসপিটালের করিডরে। দিনটি ছিল শুক্রবার। আমি কেবল তখন অনার্স 3rd ইয়ারের ছাত্র। হাসান ভাইয়ের কেবিনে ঢোকার সময় একটা মেয়ে আমার সাথে ধাক্কা খেয়ে হাতের ফাইলটা ফেলে দিল। ফাইল থেকে কাগজগুলো এলোমেলো হয়ে ফ্লোরে ছড়িয়ে যাচ্ছিল। বাচ্চা মেয়েটি সম্ভবত আগে থেকেই কাঁদছিল। ফাইলগুলো অগোছালোভাবে পড়ে যাওয়ায় তার কান্নার বেগ আরও বেড়ে গেল। খুব অস্বস্তিকর অবস্থা। আমি তাড়াহুড়ায় ছিলাম। মেয়েটা কাঁদতে কাঁদতেই কাগজগুলো কুড়িয়ে নিতে লাগলো, আর আমি তাকে পাশ কাটিয়ে চলে গেলাম। কেবিন থেকে বের হওয়ার পরে দেখি সেই একই মেয়ে করিডোরের সামনে দাঁড়িয়ে কাচের দেয়ালে ভর দিয়ে আকাশ দেখছে। দমকা বাতাসে তার গলা পর্যন্ত ছোট ছোট লালচে চুলগুলো উড়ছে। মুখের মধ্যে কান্নার ছাপ তখনও স্পষ্ট। ছোট্ট চিকন নাকের উপর হালকা একটা কালো তিল, ঠিক নাকের গোড়া বরাবর। সেই তিলটাতেও আলাদা ঘোর। আমি যে তাকে নেশাগ্রস্তের মতো দেখছিলাম, মেয়েটি হয়তো তার টেরও পায়নি। সে তখন পাতলা পাতলা গোলাপি ঠোঁটগুলো বারে বারে উল্টে আনমনে কাদায় ব্যস্ত। মায়াভরা মিষ্টি চেহারার মেয়েটির ওই কান্না আমার হৃদয়ে আলোড়ন তুলে দিল। কেন কাঁদছে সে জানতে মরিয়া হয়ে উঠল মন। ইচ্ছে করল এক নিমিষে তার সকল দুঃখ ঘুচিয়ে দিতে। তার গায়ে তখন সাদার উপর কালো ব্লকের সালোয়ার কামিজ। ওই মুহূর্তে ওই রংটাকেই পৃথিবীর সবচেয়ে সুন্দর রং মনে হচ্ছিল আমার। আর সেই মেয়েটিকে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে রূপবতী রমণী। ভালোবাসা জিনিসটাই কি এমন অদ্ভুত! সেই অদ্ভুত সৌন্দর্যের কাছে দুনিয়ার অন্য সব সৌন্দর্যই ফিকে মনে হয়। লাভ অ্যাট ফার্স্ট সাইটে আমি কোনো কালই বিশ্বাসী ছিলাম না, কিন্তু সেই লাভ অ্যাট ফার্স্ট সাইটই যে আমাকে এমনভাবে ফাঁসিয়ে দিবে কে জানতো। মেয়েটির কান্নারত মায়াবী চেহারা আমার মনে যে আলোড়ন সৃষ্টি করেছিল তা ভোলার মতো না। কবে যে মেয়েটিকে পাওয়ার আশায় পাগলামি শুরু করতে লাগলাম নিজেও টের পাইনি। ধীরে ধীরে বদলে যেতে লাগলাম। মায়াভরা মিষ্টি মুখের এক মিষ্টি পরীক্ষা দেখে মনে হচ্ছিল কাদার জন্যই তার জন্ম হয়েছে। সে কাঁদুক আর আমি দু চোখ ভরে দেখি সেই আশ্চর্য সুন্দর দৃশ্য। একদিন জানতে পারলাম আমার ভার্সিটির জুনিয়র আকাশের কাজিন হচ্ছে আমার সেই মিষ্টি পরী। আকাশ বরাবরই আমার ভক্ত ছিল, তাই তেমন কোনো অসুবিধা পোহাতে হয়নি। সেদিন থেকে শুরু করলাম ওর কাছ থেকে মিষ্টি পরীর সব আপডেট নেওয়া। তখন মাত্র ক্লাস 9-এ পড়তো আমার মিষ্টি পরী। ওই অবস্থায়
ওর বাচ্চা মস্তিষ্কে প্রেম নামক ভারী শব্দটা ঢুকিয়ে তার নরম মনে আঘাত করতে চাইনি। তাই অপেক্ষা করতে লাগলাম বাচ্চা মেয়েটির বড় হয়ে ওঠার অপেক্ষা। পরে অবশ্য জানতে পেরেছিলাম মিষ্টিপরির হসপিটালে কান্নার রহস্য। সেদিন হসপিটালে মিষ্টিপরির মা অ্যাডমিট ছিল। দিনের পর দিন অনুভূতি গাঢ় হচ্ছিল আমার মিষ্টিপরির জন্য। ইচ্ছে করত ওকে বুকে জড়িয়ে ধরে ওর সব কষ্ট ভুলিয়ে দিতে। তারপর একদিন জানতে পারলাম মিষ্টিপরি সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারে না, সাথে সিগারেট খোরদেরও না। অথচ আমার তখন সিগারেটের প্রতি ডেঞ্জারাস অ্যাডিকশন। তবুও ছেড়ে দিলাম। মিষ্টি পরির উপর আমার নজরদারি ছিল। কোথায় যাই কি করে সবসময় ফলো করতাম। এক কথায় ওর পেছনে ঘুরেই আমার দিনের অর্ধেক কেটে যেত, আর বাকি অর্ধেক সময় কাটতো ওর কথা ভেবে। আস্তে আস্তে সময় গড়াতে লাগলো। মিষ্টি পরি ততদিনে এসএসসি পাশ করে ফেলেছে। তখনই ভেবেছিলাম ওর সামনে যাব, ওকে মনের কথা জানাবো, ওর কাছে ধরা দিব। কিন্তু হঠাৎ জানতে পারলাম ওর একটা রিলেশন চলছে। নিজেকে সামলে নিয়ে আবার অপেক্ষা শুরু করলাম। মনের মধ্যে কোথায় জানি একটা আশার প্রদীপ জ্বলছিল। সেই আশায় দিন গুনছিলাম। মিষ্টি পরি এইচএসসি পাশ করলো। অ্যাডমিশন কোচিংয়ের জন্য আদনান ভাইয়ের ভর্তি হবে এটা জানতাম, তাই আমিও অ্যাপ্লাই করে রাখি। আর চাকরিটাও হয়ে গেল। কোচিংয়ে ম্যাথ টিচার হিসেবে নিয়োগ পেয়ে মিষ্টি পরির সামনে আমি প্রথমবারের মতো গিয়েছিলাম। তখন আগস্ট মাসের 2 তারিখ। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল ও। বেখেয়ালিভাবে ওর ব্যাগ থেকে ওয়ালেট পড়ে গেল। সেই ওয়ালেট তুলে দেওয়ার বাহানাতেই ওর সাথে কথা বলা, কিন্তু সত্যিটা তখনও জানাতে পারিনি ওকে। কারণ তখন আমি ওর কোচিংয়ের স্যার আর ও আমার ছাত্রী। স্যার হয়ে ছাত্রীর সাথে প্রেম, বিষয়টা ভালো দেখায় না। ভেবে রেখেছিলাম ও ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরই প্রপোজটা করব। ইদানিং মনে হচ্ছে বৃষ্টি পড়েও আমার প্রতি দুর্বল, কিন্তু ওর এই দুর্বলতাটা হয়তো শুধুই ভালো লাগা কিংবা সাময়িক মোহ, তাই প্রশ্রয় দিচ্ছি না। ওকে ইচ্ছে করে ধমকের উপর রাখি। ওর ভয় পাওয়া নিষ্পাপ মুখটা দেখতে দারুণ লাগে। ওদের ব্যাচের সাথে আমার ক্লাস সপ্তাহে মাত্র একদিন হয়, তাই প্রতিদিন ওদের ক্লাসে ইচ্ছে করে আমার লাঠি রেখে দিতাম, যেন লাঠি নিতে যাওয়ার বাহানায় ওকে এক নজর দেখতে পারি। আমার জন্মদিনে খুব সুন্দর করে সেজে এসেছিল মেয়েটা। টকটকে লাল গোলাপের মতো লাগছিল দেখতে। ওর ওই রূপ দেখে নিজের চোখ সামলাতে খুব হিমশিম খাচ্ছিলাম। বারবার নজর ওর দিকেই আটকে যাচ্ছিল, আর সেটা খুব সাবধানে সরিয়েও নিচ্ছিলাম। তবে জন্মদিনে নোরার দেওয়া উপহারটা দেখে খুব বিস্মিত হলাম আমি। যার জন্য 4 বছর আগে সিগারেটের নেশা ছাড়লাম, সেই জন্মদিনে সিগারেট উপহার দিচ্ছে। কি করব বুঝতে না পেরে হালকা মিসবিহেভ করে ফেললাম। মিষ্টি পরি কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বের হয়ে গেল। মায়া লাগলো আমার। তার চোখের অশ্রু আমার বুকে আঁচড় তুলে দিল। আমারও যে ভেতরটা টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, তাই থাকতে না পেরে চলে গেলাম ওর কাছে। ক্ষমা চাইলাম। আমার মুখে সরি শুনে পাগলিটার সে কি খুশি। আস্তে আস্তে আমিও ওর পাগলামিতে রেসপন্স করা শুরু করলাম। কিন্তু নিয়তির হয়তো ব্যাপারটা পছন্দ হয়নি। হঠাৎ আদনান ভাই আমাদের সন্দেহ করতে শুরু করলেন। নোরাকে একদিকে যেমন লেখাপড়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, আমাকেও চাকরি নিয়ে থ্রেট দেওয়া হচ্ছিল। এই চাকরিটা আমার প্রয়োজন। নোরার সাথে প্রতিদিন দেখা করার একমাত্র মাধ্যম হচ্ছে এই চাকরি, তাই চাকরি ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। আদনান ভাই বললেন নোরাকে ফেসবুকে ব্লক করে রাখতে। চাকরি টেকানোর জন্য আমাকে মেনে নিতেই হলো। এই কয়েক মাস হয়তো একটু কষ্ট হবে। অপেক্ষায় আছি নোরার ভার্সিটির অ্যাডমিশন টেস্টের। তারপর ওকে সব জানাতে আর কোনো বাধা থাকবে না। জানি না কবে এই অপেক্ষার অবসান হবে, কবে আমি আমার মিষ্টি পরীকে বোঝাতে পারবো আমি ওকে কতটা ভালোবাসি। লেখাগুলো পড়তে পড়তে নোরার চোখ দিয়ে যে কয় হাজার ফোঁটা পানি বেরিয়েছে তার হিসেব নেই। কাঁদতে কাঁদতে প্রায় হেঁচকি উঠে যাওয়ার উপক্রম। সে কি সত্যি এতটা সৌভাগ্য নিয়ে জন্মেছে, নাকি পুরোটাই স্বপ্ন? যদি স্বপ্ন হয় তাহলে সেই স্বপ্ন থেকে নোরা কোনোদিন জাগতে চায় না। খট করে দরজায় শব্দ হলো। অনেক ভেতরে প্রবেশ করেছে। ভ্রুকুচকে সে দেখছে নোরাকে, আর নোরার হাতে ডায়েরিটাকে। আবেগে তখন কাঁপছিল নোরা।
ডায়েরিটা টেবিলে রেখে ছুটে এসে জড়িয়ে ধরলো অনিকের গলা। অনিক স্তম্ভীভূত, বুকের মধ্যে দ্রিম দ্রিম দামামা বাজছে। অনুভূতি লুকানোর চেষ্টা করেও আর লাভ নেই, সে ধরা পড়ে গেছে। নোরার সমস্ত শরীরে তখন বাঁধ ভাঙা আনন্দ উপচে পড়ছে। সে খুশির সাগরে ভাসতে ভাসতে কান্নামাখা কণ্ঠে প্রশ্ন করলো, আপনি আমাকে 4 বছর ধরে ভালোবাসেন? হ্যাঁ, কিন্তু তখন জানতাম না তুমি যে এত অবুঝ আর পাগলি। জানলে কি করতেন? আরো বেশি করে ভালোবাসতাম। নোরা চোখে পানি নিয়ে হাসতে লাগলো, উল্লাসী হাসি। বেঁচে থাকার জন্য এটুকুই যথেষ্ট, তার আর কিচ্ছু চায় না। সময় কেটে যায়, নোরার কান্না থামে না, খুশির অশ্রু বাঁধ মানে না। অপ্রত্যাশিত ভাবে পেয়ে যাওয়া এই তুমুল সুখের স্রোত সামলাতে হিমশিম খেতে হয় তার কিশোরী মনকে। অনেক বহুদূরে তৃষ্ণার্ত ছিল, প্রেয়সীকে এত কাছে পেয়ে বেচাল হয়ে উঠেছে তার মন। দুই হাতে আঁকড়ে ধরে রেখেছে তারা একে অন্যকে। হঠাৎ পেছন থেকে কাশির শব্দ কানে আসতেই দুদিকে ছিটকে সরে গেল দুজন। আনিকার মুখে প্রশস্ত হাসি, সে হিষ্ট চিত্তে ফোড়ন কাটল। ভাগ্যিস বাবা মা কেউ বাসায় নেই। অনেক লাজক মুখে মাথা চুলকাতে চুলকাতে বাথরুমে ঢুকে গেল। বড় আপুর সামনে কোনো কথাই বলতে পারল না সে। নোরা সংকোচে কাঁপছে, চোখের অশ্রুধারা তখনও থামেনি। বাদ ভাঙা আনন্দ হচ্ছে শরীর জুড়ে। আনিকা নোরার কাছে এসে তার চিবুকে হাত রেখে বলল, ভাইয়ের কাছে অনেক আগে শুনেছিলাম তোমার কথা, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি কখনো। সেদিন যে বাড়ি এসেছিলে ভাইয়ের অসুস্থতার সময়, তখনই অনেক বলেছিল তোমার কথা। তুমি সেই মিষ্টি মেয়েটা, আর ভাইয়ের হৃদয় হরণকারিণী। নোরা চমকে তাকালো, তিরতির করে কাঁপছে তার চোখের পাতা। এ কোনো স্বপ্ন নয় তো? আনিকা নোরাকে জড়িয়ে ধরে বলল, সত্যি খুব মিষ্টি তুমি, তোমাকে আমার ভালো লেগেছে। রীতিমতো মাথা ঝিমঝিম করছে নোরার। খুশির একটা তীব্র স্রোত প্রবাহিত হলো সারা শরীর জুড়ে। এত লজ্জা আর বাঁধন ছাড়া অনুভূতি তার কখনো হয়নি। ঈদের ছুটির পর কোচিং খুলে গেল। অনেক নোরার মধ্যে তখন চলছিল ভয়াবহ রকমের প্রেম। দিন রাত ফেসবুকে চ্যাটিং, ভিডিও কল, দিনে একবার করে দেখা করা। কোচিং এই প্রতিদিন দেখা হতো ওদের, কিন্তু এতেও অনেকের মন ভরত না। ছুটির পর অনেক ওকে নিয়ে বাইরে ঘুরতে যেত, কিন্তু বেশিক্ষণ ঘোরা যেত না। নোরার বাসায় ফেরা তারা থাকতো। একদিন রাত 12টার দিকে নোরা ল্যাপটপ করে নিয়ে মুভি দেখছিল, আর মেসেজে অনিকের সাথে কথা বলছিল। অনিক জিজ্ঞেস করলো, কি করো? এই তো মুভি দেখছি। কি মুভি? তামিল। তুমি তামিল বোঝো? সরাসরি তামিল না তো, হিন্দি ডাবিং। ও আচ্ছা। আপনি কি করেন? কিছুক্ষণ আগে বাসায় আসলাম। এত দেরি রাতে খেয়েছেন? খাচ্ছি। খেতে খেতে মেসেজ করছেন, কষ্ট হয় না? না, কোনো কষ্ট নেই, বরং আরাম। কিভাবে? বলা যাবে না। প্লিজ বলুন না। বাম হাত দিয়ে আপনার মেসেজ লিখতে আরাম কিভাবে লাগে? আপনাকে দেখে তো মনে হয় না আপনি বাম হাতি। অনেক অনেকগুলো হাসির ইমোজি দিল। নোরা বলল, প্লিজ বলুন না, বাম হাত দিয়ে এত তাড়াতাড়ি কিভাবে মেসেজ লিখছেন? আমি তো একবারও বলিনি আমি বাম হাত দিয়ে মেসেজ লিখছি। তাহলে কোন হাত দিয়ে লিখছেন? ডান হাত দিয়ে। তাহলে কি বাম হাত দিয়ে খাচ্ছেন? হুম, কোনো হাত দিয়েই খাচ্ছি না। মানে আমি কিছু বুঝতে পারছি না, বুঝিয়ে বলুন না প্লিজ। বুঝিয়ে বলা যাবে না, তোমার না বোঝাই ভালো, পরে এটা নিয়ে কথা শোনাবে। ও হ্যালো, আমি আপনার মতো না যে মানুষের দুর্বলতা নিয়ে কথা শোনাবো। আমি কারো দুর্বলতা নিয়ে কখন কথা শোনালাম? আমাকে তো সব সময় বলেন কমন সেন্স নেই। এটা কি কথা শোনানো নয়? ও এই ব্যাপার, ওইটা তো তোমার সাথে মজা করি, তোমাকে খেপানোর জন্য। নিজে খেপানোর জন্য মজা করলে দোষ নেই, আর আমি করলেই দোষ। আচ্ছা বাবা, বলছি আমি নিজের হাতে খাচ্ছি না, মা আমাকে খাইয়ে দিচ্ছে, তাই আমি আরামে মেসেজ টাইপ করতে পারছি। এবার বুঝেছো? ও আল্লাহ, এত বড় ছেলে এখনো মায়ের হাতে খায়। জানতাম এইভাবেই বলবে, এই জন্যই বলতে চাইনি। তো বলার মতো কথা হলে বলবো না? আমার তো এবার আপনাকে হিংসা হচ্ছে। আপনি এত বড় হয়ে যাওয়ার পরেও আপনার মা আপনাকে খাইয়ে দেয়, আর আমার মা। বড় ছোট ফ্যাক্ট না, মা বাবার কাছে সন্তানেরা সব সময় ছোট। আপনার মাথা। আমার মায়ের কাছে তো আমি সেই কবেই বুড়ো হয়ে গেছি। আমার কি মনে হয় জানেন, মায়েদের কাছে শুধু ছেলেরাই ছোট থাকে, আর মেয়েরা বুড়ো হয়ে যায়। আমি ছেলে মেয়ের কথা বলিনি, আমি শুধু বলেছি সন্তান। ভুল বলছেন, সঠিকটা আমি বলছি। আপনি শুধু ছেলে বলেই মায়ের কাছে আপনি এখনো ছোট। মেয়ে হলে এতদিনে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো। তাই তোমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেনি তো? এখনো লাগেনি, কিন্তু সেই সময় খুব জলদি আসবে, যখন মা বাবা দুজনেই আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগবে। আমিও চাই জলদি আসুক। কেন? তোমার বিয়ে মানেই তো আমার বিয়ে,
বিয়ের বয়সও আমার হয়ে গেছে, কিন্তু তোমার তো হচ্ছে না। আর অপেক্ষা ভালো লাগে না।